নতুন বছরের মানে 2025-এর সকালবেলা আমাদের গন্তব্য ত্রিপুরা থেকে প্রয়াগরাজের কুম্ভ মেলা। এই দেখুন, এই হচ্ছে কিন্তু সব নাগা সাধু সন্তগণ। এই হচ্ছে কিন্তু ত্রিবেণী সঙ্গম, মানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল। আর এখানেই কিন্তু হচ্ছে মহাকুম্ভ মেলার স্নান যাত্রা। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম আগরতলা রেলওয়ে স্টেশন। আমরা এখন আছি আগরতলা রেল স্টেশনের সামনে, আর আমরা যাচ্ছি আগরতলা থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলায়। হর হর মহাদেব। আর এই হলো আগরতলা রেলওয়ে স্টেশন চত্বর। এখন কথা হলো, কি করে আমরা গেলাম আগরতলা থেকে এই প্রয়াগরাজের কুম্ভ মেলা। আমরা ঠিক 3 মাস আগে আগরতলা মেলার মাঝস্থিত পরমার্থ সাধক সংঘ মন্দিরে আমাদের ফর্ম জমা করি এবং প্রতিজন 5,000 টাকা করে আমরা জমা দিই মন্দির কর্তৃপক্ষকে, আমাদের থাকা এবং খাওয়া দাওয়া বাবদ। তারপর আমরা প্রয়াগরাজের সেই মহাকুম্ভ মেলায় এই পরমার্থ সাধক সংঘের আখড়া বা ডেরায় আমরা থাকি এবং পরমার্থ সাধক সংঘের প্রয়াগরাজ স্থিত আখড়াতেই প্রতিদিন কীর্তন, গীতাপাঠ এবং নানান ধার্মিক অনুষ্ঠানে আমরা যুক্ত হয়ে যায়। 9 জানুয়ারি 2025-এ আমরা উঠলাম আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। তারপর দিন মানে 10 জানুয়ারি রাত 10:30টায় কিন্তু আমরা গিয়ে পৌঁছি প্রয়াগরাজ চৌকি জংশনে। নতুন বছরের মানে 2025-এর সকালবেলা আমাদের গন্তব্য ত্রিপুরা থেকে প্রয়াগরাজের কুম্ভ মেলা। মানে 2025-এর আমাদের কিন্তু এই প্রথম ত্রিপুরার বাইরে কোনো ট্রিপ দিতে যাচ্ছি। চলুন এখন স্টেশনের ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি সব কিছু। ঢুকলাম স্টেশনে। এই হলো আগরতলা রেলওয়ে স্টেশন চত্বর, আর এইদিকে হলো টিকিট কাউন্টার। 07679। আমরা এখন উপরে ওভারব্রিজ দিয়ে যাব। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে। আর আজকে 9 জানুয়ারি 2025, কুয়াশাচ্ছন্ন কিন্তু আজকের এই সকাল। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ত্রিপুরা থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে। আর ত্রিপুরা থেকে কিন্তু এই প্রয়াগরাজ মানে কুম্ভ মেলা প্রচুর দর্শনার্থীরা যাচ্ছে। এখন ট্রেনে উঠলে সবার সাথে পরিচিত হবে। আর আমরা 3rd AC-তে টিকিট কেটেছি। B14 আমাদের বগি নাম্বার, আর এই হচ্ছে B13। আর সামনে আমাদের B14, আমাদের এইটাই আমাদের হবে। এই তো পেয়ে গেলাম B14। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সময়ের ঘড়ি বলছে 6:45। আমরা এখন চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। আর আমাদের ট্রেন এই দেখতে পাচ্ছেন 12520 মুম্বাই লোকমান্য তিলক আগরতলা থেকে ছাড়বে 7:20-তে। চলুন ট্রেনে উঠছি। সবজি, পরোটা, সবজি। আমাদের সিট নাম্বার 12। আর এই হলো ট্রেন, খুবই নতুন। এখানে আছে একটা মিরর, আর এদিকে আছে ব্যাগ বা আপনারা যে কোনো জিনিস রাখতে পারবেন। এদিকে আছে মোবাইল চার্জার, আর এদিকে একটা আছে টেবিল, আপনারা খাওয়া টাওয়া রেখে করতে পারবেন। এদিকে আছে পর্দা, একদম কুয়াশায় ভরা, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না। আর এদিকে উপরে আছে একটা সিট, এইদিকেও আছে জিনিস রাখার জায়গা। এই হলো ট্রেনের লুকসটা। আর এইদিকেও দেখুন সিটের পাশেও কিন্তু দেওয়া আছে, উপরে দেওয়া আছে চার্জার, আর সিটের পাশেও সুইচ চার্জার দেওয়া আছে। আর এগুলা কিন্তু রাখা আছে, বালিশ, যে কম্বল সবকিছু রাখা আছে, কিন্তু এখনো মানে বেড কাভারগুলো দেওয়া হয়নি। আর তারপর দেখাচ্ছি ট্রেনের এই বেসিন, জল পড়ছে। আর এদিকে দেওয়া আছে ডাস্টবিন, আর বাথরুমটা আপনাদের দেখাবো। আর এই হলো বাথরুম পজিশন। এদিকে বেসিন আছে, বেসিন, এদিকে আছে হ্যান্ড ওয়াশ, আর এদিকে এই হলো বাথরুম। আর এদিকে একটা আছে মিরর।
আর আগরতলা থেকে আমাদের এই ট্রেন অতিক্রম করবে দীর্ঘ 1791 কিলোমিটার। আর আগরতলা থেকে এই যাত্রায় আমাদের পড়বে 251টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং 24টা স্টেশন। দেখুন এইদিকে কিন্তু রেলের যে সিগন্যাল বা অপারেটিং সিস্টেম সবটাই কিন্তু আছে এই দিকটায়। দেখুন এইদিকে কিন্তু সব চলে এসছে, বেড কাভার, বালিশ কভার সব কিছু। আর উনি কিন্তু সব কিছু রাখছে, সবাইকে দেওয়া হবে সব, কিন্তু দেখুন একদম প্যাকিং করে চলে এসছে। আর এই ট্রেনে আমি কিন্তু প্রথমবার যাত্রা করছি। আর এখন কিন্তু ঘড়ির সময় বলছে 7টা বেজে 12 মিনিট। আর কিছুক্ষণ পরেই মানে 7টা 20-তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে এই প্ল্যাটফর্ম থেকে। আর এই হলো আমাদের কোচ B14। আর প্রয়াগরাজের এই কুম্ভমেলা কিন্তু আনুমানিক 40 কোটিরও বেশি লোক হবে। তো এখন দেখা যাক, আমরা গিয়ে দেখি কি পরিস্থিতি আছে। আর এখন কিন্তু সময়ের ঘড়ি বলছে 7টা 29 মিনিট, কিন্তু 7টা 20-তে আমাদের ট্রেন ছাড়ার কথা, এখনো ছাড়লো না। মনে হয় ট্রেন কিছুটা লেট হবে, দেখা যাক কয়টা ছাড়ে। আর ঘড়িতে সময় কিন্তু 7টা বেজে 34 মিনিট, মানে আমাদের ট্রেন 14 মিনিট লেটে কিন্তু ছাড়লো আগরতলা স্টেশন থেকে। তো চলুন যাই ভোলা মহেশ্বরের মা গঙ্গার নাম নিয়ে। আগরতলা থেকে 116 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো পেছারতল স্টেশনে। এই স্টেশনে কোনো হল্ট নেই। আগরতলা থেকে 139 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো ধর্মনগর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে হল্ট 2 মিনিট। নিউ করিমগঞ্জ চুরাইবাড়ি স্টেশন আমাদের ত্রিপুরা রাজ্যের লাস্ট স্টেশন ছিল। এখন কিন্তু আমরা ঢুকে গেছি আসাম স্টেটের নিউ করিমগঞ্জ স্টেশনে। আগরতলা থেকে 203 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি নিউ করিমগঞ্জ স্টেশনে। 560 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আসামের রাজধানী মানে গৌহাটিতে। গৌহাটিতে আমার ট্রেনের হল্ট 15 মিনিট কিন্তু হল্ট এই গৌহাটি স্টেশন। ত্রিপুরা রাজ্য ছেড়ে এবং আসাম রাজ্য ছেড়ে আমরা তারপর চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলের নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই স্টেশনে কিন্তু আমাদের হল্ট 10 মিনিট করছেন বারণী নদী। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বিহারে চলে এসছে। বিহারের আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো বারণী নদী। আমরা কিন্তু বারণী নদীর উপর দিয়ে যাচ্ছি। তারপর আমরা ঢুকে গেলাম উত্তরপ্রদেশে, মানে ইউপিতে আমরা প্রবেশ করে গেছি। আপনাদের ছোট করে ভিডিওগুলো দেখাচ্ছি। আজ 10 জানুয়ারি, ঘড়িতে বাজে রাত 10টা 30 মিনিট। আগরতলা থেকে 1791 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় মহাসম্মেলন মহাকুম্ভ মেলাতে। এই মেলায় এসে কিন্তু নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। প্রচুর লোক সমাগম কিন্তু দেখতে পেয়েছি এই প্রয়াগরাজ চৌকি জংশনে। চলুন আপনাদের দেখাই। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্রয়াগরাজ চৌকি স্টেশন চত্বর। বাইরে থেকে আপনাদের দেখাবো, চলুন। এই হলো প্রয়াগরাজ চৌকি জংশন। দেখুন এই মহাকুম্ভ মেলা উপলক্ষে কিন্তু সাজানো হয়েছে এই প্রয়াগরাজ চৌকিকে। দেখুন আশেপাশে ঢেলে সাজানো হয়েছে এই প্রয়াগরাজ চৌকি জংশনকে। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব আমাদের সেই আখড়াতে, যে আখড়া আমরা আগরতলা থেকেই বুক করে রেখেছিলাম। আগরতলার মেলার মাঠের শ্রী শ্রী মদন মোহন আশ্রমের অফিস কক্ষ থেকে। ওদের এখানে ব্রাঞ্চ আছে এই কুম্ভ মেলায়। তো আমরা ওইখানে বুক করে আগরতলা আমরা এখানে ওদের সে ডেরা আছে বা ক্যাম্প আছে, ওই ডেরাতে কিন্তু আমরা এখন যাব স্টেশন থেকে। ওফ, দেখুন কি সুন্দরভাবে ঢেলে সাজানো হচ্ছে কিন্তু এই প্রয়াগরাজ রাস্তাঘাটকে। আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো ভাড়া নিল 1000 টাকা। আমরা 6 জন মিলে একটা অটো বুক করে নিলাম। এই হলো আমাদের ডেরা। এখানে কিন্তু আমরা থাকবো এই প্রয়াগরাজ মেলা উপলক্ষে। আর এই হলো আমাদের থাকার জায়গা, এটা হলো রান্নাঘর। গতকাল রাত আনুমানিক 10:30 বেজে যায় আমাদের প্রয়াগরাজ চৌকি জংশনে আসতে। তার জন্য কিন্তু আমরা কালকে রাত্রে আপনাদের দেখাতে পারিনি। আজ সকালবেলা কিন্তু আমরা দেখাচ্ছি। এই
আর এখানে কিন্তু রান্না বান্না করা হবে, মানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এই রান্নাঘর থেকেই করা হবে। দেখুন কত বড় একটা রান্নাঘর, প্রচুর কিন্তু রান্নার লোক আছে। এখানে আলু ভাজি, আলু কাটা হচ্ছে। আসতে পারবো? আর এইদিকে কিন্তু রুটি বানানো হচ্ছে আমাদের জন্য। আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে যাব সেই পবিত্র ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে। দেখুন প্রচুর কিন্তু রান্না। আর এদিকে আছে সুজি বানানো হচ্ছে, সুজি এবং আরো নানান কিছু কিন্তু বানানো হচ্ছে। আর আমাদের এই ডেরায় কিন্তু প্রায় 2000-এরও বেশি দর্শনার্থী কিন্তু আছে। আর চলুন এখন আপনাদের দেখাবো আমাদের খাওয়ার জায়গাটা, মানে ডাইনিং রুমটা। এই হলো কিন্তু আমাদের খাওয়ার জায়গা। দেখুন কত বড় বিস্তৃত এলাকা জুড়ে এই খাওয়ার জায়গা, খুবই বড় কিন্তু এই খাওয়ার জায়গাটা। আর এই দিকে দেওয়া হচ্ছে চা। তো সকালের ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। দেখুন রাস্তায় প্রচুর সাধু সন্তরা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু আমাদের মদন মোহন আশ্রমের যে ডেরা আছে, এই ডেরা থেকেই কিন্তু আমরা বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছি সঙ্গমে যাওয়ার জন্য। আর দেখুন এরকম কিন্তু প্রচুর ছোট বড় ডেরা আছে বিভিন্ন মন্দিরের বা আশ্রমের। আমরা এগুলো দেখতে দেখতে কিন্তু এখন সঙ্গম ঘাটে যাব। দেখুন চলে এসেছি, কিন্তু সেই ব্রিজ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু বিবা পুল বা কন্ডাল পুল, এই যে দেখা যাচ্ছে এইরকম কিন্তু পুল গঙ্গা নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে প্রায় 8টা। আমরা কিন্তু এখন যাচ্ছি বিবা পুল বা কন্ডাল পুলের উপর দিয়ে। এগুলা কিন্তু শুধুমাত্র মেলা উপলক্ষে বানানো হয়েছে পুলগুলি, পরে কিন্তু এই পুলগুলো থাকবে না। আর মেলা উপলক্ষে নৌকা কিন্তু পুরোপুরি কিন্তু নিষিদ্ধ। দেখুন প্রচুর কিন্তু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এই প্রয়াগরাজ কুম্ভ। আর সঙ্গমটা কিন্তু এই পারে, আর ওই পারে কিন্তু যাওয়ার জন্য এই পুলগুলা বানানো হয়েছে। এই সঙ্গম কিন্তু গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল। এই 3 নদীর কিন্তু সঙ্গম স্থল এই ত্রিবেণী সঙ্গম। দেখুন এই প্রচুর নৌকা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু এখন এই মেলা উপলক্ষে কিন্তু নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন না, নৌকা কিন্তু বন্ধ আছে। আর এই হচ্ছে কিন্তু সেই পবিত্র স্থান সঙ্গমের। এই পবিত্র স্থান কিন্তু যে স্নান করলে পাপ মোচন হয়ে যায় মানুষের। দেখুন কি ভিড় এই সকালবেলায় এই সঙ্গমের এই পবিত্র স্থানে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এই কিন্তু দেখা যাচ্ছে গঙ্গা এবং যমুনা নদীর সঙ্গমস্থল। আর সরস্বতী নদী কিন্তু অদৃশ্য, মানে নিচ দিয়ে কিন্তু সরস্বতী নদী প্রবাহিত হয়। আর এইখানে হবে কিন্তু যজ্ঞ। আমরা চলে আসলাম আরেকটা ডেরায় যা আছে এই পবিত্র ঘাটের পাশেই, এটা একটু ঘুরে দেখলাম। প্রতি 12 বছর পর কিন্তু হয় এই কুম্ভ মেলা। কিন্তু 12 বছর পর কেন? কারণ রাক্ষসরা যে 12 দিন ধরে দেবতাদের পিছু ধাওয়া করেছিলেন, আর দেবতাদের 12 দিন মানে মানুষের 12 বছর। আর এদিন আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করে সন্ধ্যায় সেই সাইট সিন করতে কিন্তু বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি অক্ষয় ভটে। এই হলো অক্ষয় ভট মন্দিরের এন্ট্রি। দেবতাদের সমুদ্র মন্থনের চিত্র কিন্তু বানানো আছে এই অক্ষয় ভটে। দেখুন এই সেই দেবতাদের চিত্র, সমুদ্র মন্থন থেকে শুরু করে বিভিন্ন দেবতাদের কিন্তু চিত্র এইখানে আঁকানো আছে। আর আপনাদের এখন দেখাবো, দূরে দেখা যাচ্ছে সেই অক্ষয় বট। চলুন আপনাদের সামনের থেকে দেখায় অক্ষয় বট। আর এই হলো কিন্তু সেই অক্ষয় বট গাছ, যে গাছ কিন্তু 300 বছর পুরনো। আর এখানকার মন্দির থেকেই কিন্তু দেখা যায় এই অক্ষয় বট গাছের উৎপত্তি বা এই গাছের শিকড়।
তারপর আমরা চলে গেলাম সেইখানকার জগন্নাথ মন্দিরে। দেখুন জগন্নাথ মহাপ্রভুর সেই দর্শন। তারপর আমরা চলে গেছিলাম সেইখানকার শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই দেখুন রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করুন। আর এখন আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। এই মন্দিরে কিন্তু হনুমানজি শায়িত অবস্থায়, মানে শুয়ে আছেন কিন্তু হনুমানজি। আর সঙ্গমের পাশেই কিন্তু অবস্থিত এই হনুমানজির মন্দির। বলা হয় যে সঙ্গমে স্নান করে হনুমানজিকে যদি দর্শন না করা হয় তাহলে স্নান কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর এই শুয়ে থাকা হনুমানজির মূর্তি কিন্তু প্রায় 20 ফুট লম্বা। আর এই দিনের সন্ধ্যার সাইট সিনটা এখানেই শেষ করলাম। এর পরদিন সকালবেলা কিন্তু আমরা আমাদের আখড়ায় আমরা দাঁড়িয়ে, আর সব কিন্তু সাধু সন্তরা ভোজন করার জন্য আমাদের আখড়ায় কিন্তু একে একে প্রবেশ করছে। আমরা সবাই প্রণাম করে দাঁড়িয়ে আছি, স্বাগত জানাচ্ছি বিভিন্ন সাধু সন্তদের আমাদের আখড়ায় ভোজন গ্রহণ করার জন্য। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন সব মহারাজরা কিন্তু ভোজনের জন্য বসে গেছে। এখন ওরা ভোজন গ্রহণ করবে আমাদের আখড়ায়। इसी प्रकार से जो अखंड ब्रह्मचर्य व्रत का 25 साल तक पालन करना चाहता है, क्या वो उसको ये शिक्षा दी जाए कि नहीं नहीं तुम डोलो, हाँ देवियों के बीच में लगाओ काजल, ऐसे आभूषण पहनो। वहां उसको जहां मेखला लगाने के लिए कहा गया, अंगुल की मेखला लगाने के लिए कहा गया, नहीं हो तो पूरे कुंभ में जाकर के देख लेना, धर्म की चर्चा करने वालों का अकाल पड़ चुका है, लेकिन वो धर्माचार्य बने हुए हैं। क्या बोलने पर तो चलेगा। कहाँ जाएगा? उधर जाओ, उधर जाओ, महात्माओं के लिए चला महात्माओं की पंगत में पूरा सरकार जल्दी आ जाए, फोन करिए थोड़ा मैं मेरे को भी क्या करेगा क्या नहीं दोनों को ठीक ठीक मैं
सेक्टर 19 शिव शंभो हर हर महादेव शंभो हर हर महादेव शिव शिव 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 আমি তো ঘরেই কইছি কারো খবর গেলাম না তারপর ভাবে চলো। দেখুন কি জনসমুদ্র, জনজোয়ারে কিন্তু ভেসে যাচ্ছে এই মহাকুম্ভের এই পূর্ণ প্রয়াগরাজ। এই হলো কিন্তু ত্রিবেণী সঙ্গম মানে গঙ্গার পাড়ের ঘাটের পরিস্থিতি। দেখুন প্রচুর লোক, আপনার যদি হারিয়ে গেলে কিন্তু একজনকে একজন পাওয়া যাবে না। দেখুন প্রচুর লোকের সমাগম এই ঘাটে। দেখুন সাধু সন্তরা, দেখুন কি সুন্দর সুন্দর রথ দিয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন আখড়াতে বা স্নানের সেই পূর্ণ ঘাটে। हर हर महादेव।
আর আজকের এই ভিডিওটা শেষ করলাম আবারও এই পুণ্য স্নানের সেই পবিত্র মুহূর্ত আপনাদের সামনে দেখাতে পেরে। আর আবারও আশা রাখবো 12 বছর পরে আবারও যেন আসতে পারি এই মহাকুম্ভ মেলায়, পৃথিবীর সবচেয়ে বড় এই মিলন মেলায় আবারও যদি আসতে পারি। হর হর মহাদেব, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, হর হর মহাদেব।